নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। এখন ঘড়িতে, আমাদের এই ঘড়িতে বাজে 7:05, তার মানে এখন 7টা বাজতে 5, এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট। তো আমার সকালবেলায় উঠে, আজকে অনেক সকালে উঠেছি, বুমবালা গেছে, তারপরে একটু শুয়েছিলাম অত সকালবেলায়, কারণ ও বেরিয়ে গেছে তখন বাজে 5:30। তো তারপরে অত সকালে আমার কিছু কাজ ছিল না, কিন্তু ঘুমও সে অর্থে একটা আসেনি আজকে। মানে আমি ঘুমানোর চেষ্টাও করিনি, শুধু একটু কম্পিউটারটা জড়িয়ে শুয়েছিলাম। তারপরে উঠে পড়েছি অনেকক্ষণ। মেয়ে আজকে স্কুলে যাবে না, মেয়েকে আমরা বারণ করেছি, যেতে চাইছিল স্কুলে, অ্যাটেন্ডেন্সের ইস্যু হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তো অ্যাটেন্ডেন্স এতদিনে ওর 75% হয়ে যাওয়ার কথা। আর ওই আর কি কিছু কিছু মাস্টারমশাইদের ভীষণ ভয় পাচ্ছে, ক্লাসে এসে বকবেন টকবেন ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এখন আমরা বলেছি যে দরকার নেই, আমরা তার সাথে স্কুলে গিয়ে কথা বলে নেব। সেলফ স্টাডি এখন অনেক বেশি জরুরি। আর তাছাড়াও আমাদের মানে যে মাস্টারমশাইরা অত্যন্ত ঘনিষ্ঠ, মাস্টারমশাই দিদিমণি দুতরফেরই আর কি আছেন আর কি, তাদের বক্তব্য অনুযায়ী যে এখন যে স্কুলে এখন ওই অ্যানুয়াল প্রোগ্রামের সময়, তো এখন যে স্কুলে একেবারে মানে তুঙ্গ ক্লাস হচ্ছে ভীষণ রকম। হ্যাঁ, 11-12 হয়তো হচ্ছে, যারা পার্টিসিপেট করছে না তাদেরকে নিয়ে ক্লাস হচ্ছে, এমন নয় হচ্ছে না, কিন্তু সেটা যে একেবারে তুঙ্গ হারে তেমন নয়, কারণ প্রত্যেকটা ক্লাস থেকেই কেউ না কেউ পার্টিসিপেট করেছে, তাকে প্র্যাকটিসে যেতে হচ্ছে। এটা তো খুব স্বাভাবিকভাবেই আমি যখন স্কুলে পড়াতাম তখনও তাই ছিল। কাজে সেগুলো যে পরবর্তীকালে আর রিপিট হবে না তেমন নয়। তো এই সময়টাই যে খুব একটা স্কুলে যাওয়ার জরুরি মানে গুরুত্ব রয়েছে তা না, অ্যাটেন্ডেন্সের জন্য যাওয়াটা সত্যিই জরুরি, সেটা ঠিক আছে। তো আমরা বলেছি প্রত্যেক দিন তোমাকে স্কুলে যেতে হবে না, প্রয়োজনে তেমন যদি হয় আমরা মাস্টারমশাই বা দিদিমণির সাথে কথা বলে নিতে পারি। তো এখন সে ঘুমোচ্ছে, যার ফলেতে আমি জিমে যাব। জিম 7টার সময় খুলবে, খোলার সাথে সাথেই একটু ঝাটফাট দেবে, অনেক কিছুই হয়। তো আমি ওই মোটামুটি যখন এই ঘড়িতে 5:10 বাজবে বা 5:15 বাজে তখন বেরোবো বাড়ি থেকে। তো এখন আপাতত হাতে একটু গরম জল নিয়ে বসে আছি। আজকে বিছানাপত্র সমস্ত তুলে নিয়েছি, আর যত আলো ছিল সব বুঝিয়ে টুজিয়ে সে বেরোনোর পরপরই এই যে এই ঘরটাকে একদম জাগিয়ে দিছি, কাঁচ সরিয়ে, মানে এর পর্দা টর্দা সরিয়ে। আর এই যে শীতের জিনিসগুলো আছে, মানে থই থই রোদ্দুর, পুবের ঘর, থই থই রোদ্দুর। এখন 8:30-8:30 মধ্যে আশা করছি বাড়ি চলে আসবো। আমার শ্বশুরমশাই এখন ওঠেনি, কালকে একটু শুতে রাত হয়েছিল, লোকজন এসেছিলেন, অনেক ক্লান্তও ছিলেন, তাছাড়াও একটু শুতে রাত হয়েছে। আজকে এখনো একটু আগে দেখে না ওঠেনি। চাটা সে ছেলে গেছে তখন একটু দিয়ে এসেছিলাম, তো তখন জেগেছিলেন, তারপর আবার শুয়েছেন, এখন দেখলাম ঘুমোচ্ছে। কাককে বলছে যে আমার বন্ধুদের সাথে আমার যোগাযোগ ছুটে যাচ্ছে দুপুর, সেজন্য স্কুলে যাবে। কত তার স্কুলে যাওয়ার কত বাহানা। আমরা বলেছি যে 11-12 কত ভাই ছাড়া দেখাতে হবে না, তুমি সেলফ স্টাডি করো, আগে ভাবে পড়ো। মুখার্জি দাদের বাড়ি থেকে, ওখান থেকে মানে শিউলি, হ্যাঁ শিউলি ফুলের গাছ আছে, ছোট ছোট শিউলি ফুল পড়ে আছে। এই 2 বছর কিছুই করার নেই, সবই বুঝতে পারি, কিন্তু এই সময়টা পড়াশোনা ছাড়া কাউকে খুব একটা বেশি মানে আগে রাখা যাচ্ছে না। তাও ভারসাম্য রাখতে হবে, ব্যালেন্স করতে হবে। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ জরুরি, তো যাই হোক, কিন্তু সব থেকে বেশি জরুরি পড়াশুনো করা। তো দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল একটা আছে, সেটা অনেক দূরে, সেটার বাস পর্যন্ত এখানে আসে। আর আমার মেয়েটা স্কুল শেষই হতে গেল, কত করে বলেছিলাম, কোন আধারে বাদারে যায়, এখানে আর এলো না। এখান থেকে কিন্তু অনেকগুলো বাচ্চা যায়, কিন্তু তাদের বাস আর এলোই না। সেই নার্সারি থেকে আমার মেয়ের ক্লাস 11 হয়ে গেল, আর 1 বছর হলে স্কুল শেষই হয়ে যাবে। হয়তো বা দেখা যাবে দুপুরে স্কুল শেষ হয়ে গেল, তারপরে এখানে বাস আসছে, বিপিএসে কোনো একটা বাস হতেই পারে, তাহলেও হোক, কারো না কারো তো সুবিধা হবে। আজকে আর মাথায় দুপাট্টা দেবো না, ইনফ্যাক্ট দুপাট্টা আনিয়ে নি। সকালে তো সোয়েটার পরে বেরিয়েছিলাম, তো এখন এত ঘেমেছি যে আর সোয়েটার পরার অবকাশ নেই। এখন
এখন বাজে 8:30। সবজি নিতে হবে। চলুন, আজকে প্রথমবার পাড়া দিয়ে ওনা ছাড়া ঢাকা ছাড়া যাচ্ছে। সবজি আসছে, একজন নিয়ে নি। আজ আবার 250 টাকার বাজার করেছি, সবজি বাজার, এবং ছোট্ট ব্যাগ আজকেও ভরেনি। আগের দিন তবু একটু পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ তো এখন মহার্ঘ হয়ে গেছে, আজকে তো সেটাও নিইনি, তাও ভরেনি। যাই হোক, ঠিক আছে, কি আর করা যাবে। বাড়িতে এসে শ্বশুরমশাইকে একটু চা করে দেবো, সেই জন্য রান্নাঘরের জানলাটা খুলে নিলাম এবং একটা মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে আমার শ্বশুরমশাই যে চাটা খান সেটা খুব ভালো চা, কিন্তু চাটা রাখেন কোথায় জানেন? সেই আমার মেয়ে 3 বছর বয়সে পিডিয়াশিওর খেত, 3 বছর থেকে 5 বছর, এবং সেই যে পিডিয়াশিওরের কৌটো, এটাকে ঘষে মেজে অনেক পরিষ্কার করার চেষ্টা হয়েছে, কিন্তু এটা কিন্তু একই রকম নোংরাই রয়ে গেছে। আমি দেখাতে চাইছি যে যদি কোথাও বয়সটা লেখা থাকে, এই যে দেখুন লেখা আছে 2 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের পর্যন্ত এটা এখনো, তবু যাই হোক দেখা গেল। আজ থেকে 2 দিন পর আর হয়তো সেটা দেখা যাবে না, কিন্তু এই শতচিহ্ন বা শতচিহ্ন বলা যাবে না, মানে বহু পুরনো একটা কৌটোর মধ্যে যে চাটা রয়েছে সেটা কিন্তু মহামূল্যবান চা, মানে খুবই ভালো চা। তো যাই হোক, মানুষের জীবনে বৈপরীত্য থাকে। দেখুন, এত ভালো চা খাবেন অথচ চায়ের কৌটোটাকে একটুখানি দেখুন সই করবেন না, কোনো কিচ্ছু ফেলা যাবে না। এই কৌটোটা খুব ভালো, এটা ফেলা যাবে না। এইরকম কৌটো আমাদের বাড়িতে আরো অনেক আছে। আমার আবার এইসব ব্যাপারগুলো বেশ ভালোই লাগে। আমার মেয়ের ছোটবেলার একটা জিনিস এরকম ভাবে রাখা রয়েছে, সেটা দাদু সেই তখন থেকে ব্যবহার করছেন। মানে আমার টুকুরের পিডিয়াশিওরের একটা বোতল শেষ হয়ে গেল, কৌটো, সেটা আমার শ্বশুরমশাই কিছু একটা নিয়ে তার মধ্যে সিল লাগিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে ব্যবহার করছেন। কিছু জিনিস হয়তো বা হয়ে গেছে, নষ্টও হয়ে গেছে কতগুলো কৌটো, আবার কিছু কৌটো বদল হয়েছে, কিন্তু চায়ের কৌটোটা একই রকম রয়ে গেছে। কেন মেজাজ গরম হয় জানেন তো আমার? সবাই বলে আমি বকি মেখে খুব বেশি, কেন বলুন তো? এই যে দেখুন 9:15 বাজে, এখনো সে ঘুমাচ্ছে, তার দরজা বন্ধ। একটা ক্লাস 11-এর মেয়ে, সায়েন্স নিয়েছে, বাপরে, এখন আমার মাথাটা যাচ্ছে গরম। এসে তারপরে রান্নাঘরটুকু সেরে চান টান করে নিচে গেছিলাম, মানুষজন এসেছিলেন অনেক, তো তাদের সাথে কথাবার্তা হওয়ার পরে ওপরে এসে এখন এই যে এইটাকে পরিষ্কার করেছি। পরিষ্কার করে এখন একটুখানি পুজোটা সেরে নিই, ওপরের পুজোটা করে নিই। পুজোটা করে নিয়ে তারপর জামা কাপড় গোছাইছি, স্তূপ হয়ে রয়েছে, আর ইতিমধ্যে কিন্তু রোদ্দুর সরে গেছে, বুঝতেই পারছেন আপনারা। তারপর আমি মিনা মাসির কাছে বলেছি, এখন কাজ করছে ও, তারপর বলেছি তুমি মাংসটা করতে হবে না, তুমি মাংসটা আমার জন্য রেখে দিও, আর কি আমি করবো। তা সেটা করব। সব মিলিয়ে মিশিয়ে আমি আজকে 2:30টার মধ্যে সমস্ত কাজকর্ম শেষ করতে যাচ্ছি, তারপর আমি শোবো। মানে এডিটিং, আপলোডিং সব কিছু হয়ে যাবে, কিন্তু ওই আর কি, কাজ করতে শুরু করলেই শেষ হয়, তার আগে তো হয় না। তো আপাতত পুজোটা সেরে সেইমাত্র গেল, তারপরেই আমি বেরোলো, আর আমি রান্নাটা চাপিয়ে দিলাম। আর এখন টাইমে সবকিছু করার খুব চেষ্টায় আছি, অসময়ে আর ভাল লাগছে না। তো বেরোলো আর আলপনা দিই, এই যে একটা মাছ দিয়ে গেল, এদিকে এটা কষা হচ্ছে, আর এই যে বাটা মাছ, আর এটাকে বোধহয় চাপিলা মাছ বলে। তো চারটেই রুমবাদাই খাবে, কারণ এই ডিপ ফ্রাই করা মাছ আমার দ্বারা খাওয়া সম্ভব না, আর খেতে পারবো না। ঝোল করে দিতে পারলে দিও, তো ভাজা করে যখন দিয়েছে তখন রুম্বা দেখতে হবে। এমনিতেও মাছ খেতে ভালো লাগে না। চলছে কষা, দিকে একটু জল গরম বসিয়ে দিলাম, কারণ খুব একটা কষা কষা হবে না, একটু ঝোলঝোলই হবে। আর আমার শ্বশুরমশাই বললেন যে কাকু কাকিমা আসছেন দেখা করতে, তারা আমি নিচে যেতে, মানে দুপুরবেলায় শোয়া হবে না, ঠিক আছে, না শোয়া হওয়াটা ঠাকুর যা করেন মঙ্গলের জন্য। আমার খুবই ঘুম পাচ্ছে, কিন্তু এই ঘুমটা সরিয়ে দিয়ে একবারে 9:30-টার মধ্যে শুয়ে পড়তে পারি তাহলে খুব ভালো। তো যাই হোক, তার আগে আমার কিছু কাজ আছে, ওই ঘরটা একটু গোটাতে হবে, সেটাই আর কি, এটা মস্ত বড় কাজ ওই ঘরটা। আর আমি এই ওয়ার্ড্রপটা ধরেছি, একটা রাত কমপ্লিট করেছি, আর একটা রাত আজকে করবো, সেটা নয় সন্ধ্যেবেলায় হবে, কিন্তু এই কাজটা করতে পারলে তার আগে যদি কাকিমা চলে আসে ঠিক আছে, তাহলে পরেই না হয় হবে। আর আমার বল পিএইচডি, মানে কি বলবো, আমার শ্বশুরমশাইয়ের উচ্ছ্বাস শেষ হচ্ছে না। কালকে কত মানুষ এসেছিলেন,
সবাই আমার শ্বশুরমশাইয়ের বন্ধু স্থানীয়ই আর কি। হ্যাঁ, তারপরে তাদের যেতে যেতে অনেক অনেক দেরি হয়েছে। তারাও যে বলেই এসেছিলেন যে আসছেন তারা, তো সেই যেতে যেতে তাদের অনেক দেরি হয়েছে। আমার শ্বশুরমশাইরও, তারাও সব আমার শ্বশুরমশাই কোনো সময় মানে অসতিপার না হলেও দুজন তো অসতিপার ছিলেন। তারা কেউ মানে আমার শ্বশুরমশাই চেয়েছিলেন যে ওরা কোনো একটি দুপুরবেলা বা রাত্রিবেলা আমাদের বাড়িতে খান, কিন্তু ওরা কেউই রাজি হয়নি। তা যার ফলে এমনি দেখা করে গেছে। কিন্তু কালকে খুব সুন্দর কেটেছে সন্ধ্যেটা। আর কালকে ওই একটা ব্যাপার হবে জন্যই আমি আরো তাড়াতাড়ি কিন্তু ব্লগটা শেষ করে দিচ্ছিলাম। ভেবেছিলাম ভয়েস ওভারের কথাটা আপনাদের জানাবো, কিন্তু ভয়েস ওভারে এত অনেক রকমের কথা যে আর সেটা আর বলা হয়ে ওঠেনি। আর যে ভদ্রমহিলা আমাকে রাস্তা ওরকম করে বলেছিলেন, তিনি আমাকে ফোন করে ক্ষমা চেয়েছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আমি ওটা যখন বলেছি তখন এইটাও আমার বলা উচিত। তুমি বলেছেন যে আমার তোমাকে ওরকম করে বলাটা উচিত হয়নি রাস্তার মধ্যে দাঁড়িয়ে। ঠিক আছে, ওইটুকুই থাকুক কথাবার্তা, তাহলেই যথেষ্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আলপনাদি বলছে ছাদ পর্যন্ত নাকি সুগন্ধ বেরিয়েছে মাংস। আজকে তো সবার জন্যই মাংস হচ্ছে, কিন্তু আমার শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে, রাত্রে খাবে। আলপনাদি আমার শ্বশুরমশাইয়ের জন্য রাত্রেবেলা, আমাদের জন্য, আমার তো একবেলা, কুম্পাদাও একবেলাই হবে। আর এসে দুবেলা খাবে কখন? এই বস্তুটি এখন আমাদের প্রত্যেক দিন খাবারে থাকছে। স্যালাড, তার সাথে একটু গোলমরিচ, লবণ আর লেবুর রস। এটা আমার মেয়ের প্রথম দিন খাবো না করছিল, তারপর দিয়ে মাখিয়ে টাকিয়ে দিয়েছে, এত ভালো লেগেছে, এখন রোজ খায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। ভাত খেতে খেতেই নিজের শ্বশুরমশাই ডাকলেন, একটু কাজ ছিল, কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করতে পারছিলেন না। তারপরে কিছুক্ষণের মধ্যে কাকু কাকিমা ওরা চলে আসেন। তারপর নিচেই ছিলাম, তারপরে তো ওরা অনেকক্ষণ ছিলেন। তারপর ওরা থাকতে থাকতে বুম্বাদা গেলেন। আমার শ্বশুরমশাই সুন্দর করে বেশ সেচে গুজে তারপর বিয়ে বাড়ি গেল। আর আমি ওপরে এসে আমি শরীর মানে আমার জাস্ট মনে হচ্ছে আমি ট্রেনে বসে আছি, আমি এরকম ভাবে দুলছি। এত ঘুম পেয়েছে। তো তাও চেষ্টা করছিলাম জেগে থাকার। পরে ভেবে দেখলাম আমার না কালকে রাত্রে আজকে সকালবেলা মিলে 5 ঘন্টাও পুরোপুরি ঘুম হয়নি, শরীরে ঘুমের ঘাটতি রয়েছে। সুতরাং শরীর বলছে এবার একটু রেস্ট নাও। তো যাই হোক, তারপরে শুলাম, উঠতে একটু দেরি হয়ে গেল আমার। তো শ্বশুরমশাই চলে এসেছেন বিয়ে বাড়ি থেকে, কিছু খাটনি, শুধু উপহারটা দিয়েই চলে এসেছে। আমার যে কাজগুলো তখন করার ছিল সেই কাজগুলো, ওই ঘরের কাজটা হয়নি, গোছানোর কাজটাও হয়নি। তো মাঝখানে আমার এক পরিচিত আর কি বন্ধু স্থানীয়, তার ফোন এলো, তার সাথে অনেকক্ষণ কথা হলো, এইসব করেই সময় চলে গেল। তো এখন যাই কাজগুলো কমপ্লিট করে। আসছে না এরকম না, তাই না? তাহলে ঘুম কার আসছে না? তোমার আসছে না। এইটাকে হচ্ছে তাহলে she spent the night on the sleepless pillow is an example of transferred everything. ট্রান্সফার করছি হিউম্যান কোয়ালিটিস গুলোকে ট্রান্সফার করছি কিসে? এই টু দ্য পিলো। এইভাবে মানে এরকম কত ব্যাপার হচ্ছে। 1000 spears march towards the storm, মানে বর্ষাকে নিজের পা আছে হেঁটে হেঁটে যাবে। তাহলে কে হাঁটছে? মানে ধর 1000 বর্ষা হেঁটে চলেছে এর দিকে, শহরের দিকে। কারা হাঁটছে? কারা বর্ষা নিয়ে বহু পুরোনো দিনে কারা বর্ষা নিয়ে হাঁটতো? ইউজুয়ালি সোলজার্স অফ কোর্স। তাহলে এই যে সৈনিকরা বর্ষা নিয়ে হেঁটে যাচ্ছে, এক্সাম্পল অফ মেট্রোনাইমি। হ্যাঁ, মেট্রোনাইমি মানে মেট্রোনাইমি মানে হচ্ছে যে বর্ষাটা ওই যে সে স্পিয়ারটা ক্যারি করছে, ওই স্পিয়ার বিকামস পার্ট অফ দ্য কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক অফ দ্য সোলজার। হ্যাঁ, আর বাই এক্সটেনশন অফ পার্সোনালিটি। এইরকম করে মানে অতটাই মজার ব্যাপার। আজকাল এই একটা বেশ ভালো জিনিস হয়েছে, ঘর তোর যদি রোজ না গুছিয়ে রাখছি তাহলে বড্ড অস্বস্তি হচ্ছে। আর এই যে একটা মাথার ভেতর মানে নিজেকে একটা রোবটের মতো প্রোগ্রাম করে নিয়েছি যে প্রত্যেক দিন বাড়ির একটা কোণা পরিষ্কার করব, এটাও যদি না হচ্ছে তাহলেও খুব সমস্যা হচ্ছে। এই ঘরটা না আমাদের বাড়ির অন্যতম সুন্দর একটা ঘর, আর এই ঘরটাই সব থেকে বেশি অগোছালো এবং জিনিসপত্র দিয়ে বোঝাই হয়ে থাকছে। এখন আমার মনে হচ্ছে এই ঘরটাকে কবে একটুখানি ঘরের মতো করা যায়। সেই জন্য আমার চেষ্টা 16 আনার উপর 18 আনা চলছে। যেটুকু আছে সেইটুকুকেই গুছিয়ে রাখলে, এটা সব ক্ষেত্রেই সত্যি, সবার ক্ষেত্রেই সত্যি, যে বাড়িতে যতটুকু আছে সেটুকুই যদি একটু গুছিয়ে সুন্দর করে রাখা যায়, একটু ধুলো টুলো ঝেড়ে মানে জায়গার জিনিস জায়গায় রেখে, তাহলেই একটা সৌন্দর্য থাকে। সবসময় যে বিশাল সাজানো গোছানো জিনিসপত্র দিয়েই ঘর সাজাতে হবে এমনটা নয়, পরিষ্কার পরিচ্ছন্নতাটাও একটা সৌন্দর্য। তো সেইটাই আর কি চেষ্টা করছি এই ঘরে আনার জন্য। আর আমারও আগের দিনও বলেছি, আজকেও বলছি, এই ঘরের যে আলমারিটা, যেটা বুক র্যাককে আমি ঢেকে রেখেছি,
এটা বড্ড খারাপ দেখতে লাগছে, এটার একটা ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, টুকটুক করে এই ঘরের যেটুকু করব আজকে ভেবেছিলাম সেটুকু আজকে হয়ে গেল। গরম লাগতে শুরু করলো কাজকর্ম করে। রান্নাঘরটা মিটিয়ে দিলাম, দরজা বন্ধ করে দিলাম, এই জায়গায় অনেকটা জল পড়েছে, সেটার জন্য ফ্যান চালানোর দরকার নেই, আমার গরম লাগছে সেই জন্যই আর কি। তো যাদের একটু ভোর ভোর উঠতে হবে তাদের জন্য এই খাটটাই এখন সব থেকে ভালো হয়ে গেছে, কারণ সকালবেলায় খুব আকাশে করে যত রোদ্দুর সব সেখানে পড়বে। তবে যদি রোদ্দুর ওঠে তাহলে ফ্যানটা চালিয়ে কি আরাম লাগছে, অথচ প্রায় ডিসেম্বর মাস আসতে যায়, এখনো মাঝে মধ্যে পাখা চালাতে হচ্ছে। আজকে দুপুরবেলা তো একবার পাখা চালাতে হলো। যাই হোক, আজকে এক বোন ফোন করেছিলেন, তারপর সেই বোনের ফোন করা অনেকক্ষণ কথা হওয়ার পর তারপর টুকটাক কাজকর্ম মেটাতে মেটাতে আমার আরেকজন বোন ফোন করলেন, তার সাথে তো 1 ঘন্টা ধরে কথা হলো। তারপর আরেক বোন ফোন করলেন, মানে আমার তারা রক্ত সম্পর্কের বোন না, কাজিন নয় আর কি, কিন্তু আত্মার সম্পর্কের বোন আর কি তারা। তো যাই হোক, তারপর তাদের সবার সাথে কথাবার্তা হলো। তো আজকে প্রথমে যেজন ফোন করেছিলেন, বন্ধুস্থানীয়, সে বোন এবং বন্ধুস্থানীয় সবই বলা যায়, তার কাছ থেকে একটা ঘটনা শুনলাম, যেটা না আপনাদের সাথে শেয়ার না করার আর মানে শেয়ার করার লোকটা সামলাতে পারছি না। এটাই যে মানুষের কর্মা কিভাবে ফেরত আসে। দেখুন, আমরা কর্মা মানি না, তো সময় এমন সপাটে আঘাত করে, বিশেষ করে সে যদি অহংকারী হয়ে থাকে, তো কোনো কিছু নিয়ে, সেটা মাত্রাতিরিক্ত হয়ে গেলে অবশ্যই এমন চপেট আঘাত দেয় না, মানে একেবারে তার মানে আজরা ফাজরা সব নড়বড় করে। যে আমাকে ফোন করেছিলেন তার সম্পর্কের এক পরিচিত আত্মীয়ের মধ্যে আর কি, তিনি একজন নারী এবং অসম্ভব অহংকারী নিজের রূপ নিয়ে, মানে তার ছোটবেলায় তিনি ছেলেদের এই হাতে খেলাতেন ওই হাতে খেলাতেন এই টাইপের ব্যাপার, মানে তিনি বহু জায়গায় মধু খেয়ে বেরিয়েছেন আসল যে ফুল যেখানে তিনি বসবেন সেটাকে খুঁজে পাওয়ার জন্য, এবং তার কাছে ব্যাপারটা ভীষণই স্বাভাবিক। মানে হ্যাঁ, আমার পেছনের ছেলেরা পতঙ্গের মতো ধাবিত হতো, আমি মধু খেতাম, মানে সে সরাসরি বলতো, শ্বশুরবাড়ির লোকজন কেউ বলতো। যে তারপর মনে হলো যে না, এটা ম্যারেজ মেটেরিয়াল এবং ইত্যাদি ইত্যাদি ব্যাপার আর কি। মধ্যবর্তী সময়ে যে ছেলেগুলোর সঙ্গে তুমি ধরো কোনো ছেলের সাথে 15 দিন, কোনো ছেলের সাথে 2 মাস, কোনো ছেলের সাথে 6 মাস তুমি যে মিশছো, তাদের যে খারাপ লাগছে, তাদের যে মন ভাঙছে, তা আমি কি করবো, তারা আমার কাছে অতটা ভালো লাগেনি, তাই জন্য আমি ছেড়ে দিয়েছি, এই টাইপের। এবং ওইটাই আর কি, সে তার রূপেশ রাখা, তার চুল, তার রূপ, তার টিকলো নাক, মানে এইসব নিয়ে, যাই হোক আপনারা বুঝতেই পারছেন। কালের নিয়মে সে এক ভদ্রলোককে বিয়ে করেন, যথেষ্ট অর্থবান, তাদের একটি ছেলে হয়, এবং সেই ছেলেটিও এসব শুনে শুনেই বড় হয়েছে। মায়ের সেই আত্মকেন্দ্রিকতা, আমি 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 জীবন, এটা দেখেই সে বড় হয়েছে। যাই হোক, তারপর সে কলেজে যায় এবং একটি মেয়ের সাথে তার সম্পর্ক হয়, এবং সম্পর্কটি বেশ অনেকদিন চলে, প্রায় বছরখানেক চলে। তো এবারই ও বাড়ি সব টুকটুক করে জানা জানি ইত্যাদি ইত্যাদি সবই হয়। হওয়ার পর একদিন হঠাৎ করে ছেলেটি আচমকা একটা জায়গাতে মেয়েটিকে, মানে তার যে প্রেমিকা, তাকে আবিষ্কার করে অপ্রীতিকর একটা অবস্থায়, আপত্তিকর একটা অবস্থা অন্য একটি ছেলের সঙ্গে। তারপর সে যা তার মায়ের ওপর, তার পরিস্থিতির জন্য তার মাই দায়ী, তার মার কর্মাই তার সন্তানের ওপর দিয়ে ফেরত এসেছে, এবং সেটাতে সে এত ক্ষুব্ধ, মানে যে কাজটি করেছে প্রেমিকা তার প্রতি ক্ষুব্ধ, মন ভেঙে খাওয়া দাওয়া বন্ধ, ডিপ্রেশন তো হলোই, এবং তারপর সেখান থেকে যখন সে ফেরত এলো, একটা মাত্র সন্তান, সে এখন মায়ের সম্পূর্ণ বিরুদ্ধে, এবং তোমার জন্যই আমার এটা হয়েছে, তোমার কর্মা, তুমি এইরকম ভাবে না জানি কত মানুষের এ করেছো। তো এখন তার রূপ যৌবনের অহংকার তার সন্তানের থেকে তো বেশি কিছু হতে পারে না, কিন্তু মানে কি বলবো, অনেকটাই এখন ভাটার দিকে, এবং ভীষণ কান্নাকাটির পরিস্থিতি, খুব খারাপ। ছেলে তার অনেক সময় অ্যাঙ্গার কন্ট্রোল না করতে পেরে মাকে ধরে পেটানি, এই সবগুলোও সে করছে। তো যাই হোক, সেটা অবশ্য কখনোই কাম্য নয়, কিন্তু তোমার মুখ আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবো, তোমার এই মুখের এত অহংকার, মানে সেটা অবশ্যই কখনো কাম্য না। কিন্তু পরিস্থিতি এখন এই জায়গায় দাঁড়িয়েছে, কাজেই আমরা ভাবছি যেটা আজকে করে আহা কত শ্লাঘার ব্যাপার, কখন যে সময় আমাদের উল্টো প্যাঁচ মেরে দেবে না, একদম পপাত ধরনের ফলে পড়ে যাবো। আজকে তখন ওর সাথে কথা বলতে বলতে ওই আমাকে বললো যে ঝিনুক, মাঝে মাঝে তোমার ব্লগে দেখি তুমি কর্মা বলো, কর্মা 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 কর্মা। সত্যিই কর্মা এক্সিস্ট করে। তাছাড়াও আরো অনেক কথা নিয়ে আলোচনা হলো, ভালো লাগলো, অনেকক্ষণ ধরে কথা হলো। তো এই তো জীবনে টুকটুক টুকটুক করে অভিজ্ঞতা হয়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, ভালোই লাগে। আমার ব্লগের স্টাইলটাই এরকম যে আমি এই ধরনের ব্যাপার শেয়ার করি, কেউ নিজের
রোজনামচার বাইরে এতটুকুও এই ধরনের কথা শেয়ার করতে পছন্দ করেন না। তাদের জীবনই তাদের কন্টেন্ট, কিন্তু আমার কাছে আমার জীবন মানে এগুলোও বটে, এবং আমি এগুলো আপনাদের সাথে শেয়ার না করার কোনো কারণ খুঁজে পাই না। কাজেই আমি এগুলোকে শেয়ার করি, আমার করতে ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, এখন মেয়েকে আজকে নিজের ট্যাকে নিয়ে শুয়েছি। সকালবেলা উঠতে দেরি করে, আমি কালকে যখন উঠবো জিমে যাব, ওকে স্কুলে যেতে কালকেও বারণ করেছে, ওর বাবাও করেছে, আমিও করেছি। সে রাজি হয়েছে, তুমি আজকে আমার কাছে শো, আমি যখন জিমে যাব সকাল সকাল তোমাকে আমার তুলে দেবো, একটু তোমাকে যা যা দেওয়া সেগুলো দিয়ে টিয়ে যাবো, তুমি আমার পড়তে বসো সকাল সকাল। তো দেখলাম শ্বশুর করে আমার কাছে চলে গেল। আজকে খুব বকেছি আমি, এত বেলা করে উঠলে হয় বলুন তো? আর শুয়ে উঠছে তাড়াতাড়ি, তো অত বেলা করা কোনো মানে নেই। তো যার ফলে যাই হোক আর কি, আজকে দেখলাম আমার পাশেই শুয়ে পড়েছে। সুতরাং আমাকে শুধু একটাই রিকোয়েস্ট, কি আমাকে মাথায় একটু বিলি কেটে দিতে হবে, মাথা চুলকে দিতে হবে, সে আমি তোমায় দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। মানে যতক্ষণ না তার ঘুম আসবে ততক্ষণ তাকে আমার মাথায় এরম 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 চুলকে দিতেই হবে, সেটা দেওয়া যাবে এখন, কিন্তু একটু সকাল সকাল উঠতে হবে, এখন কিছু করার নেই। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ